সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরের আজকের এই বৈকালিক সাংবাদিক সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকটি বিষয়ে আমি সুখেন্দু শেখর রায়, রাজ্যসভায় দলের চিফ হুইপ, এবং আমার ডান দিকে আমাদের দলের অন্যতম নেতা তথা মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, আপনাদের মাধ্যমে বাংলার জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করবে। প্রথমেই আমরা বলি যে গতকাল মাননীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনকর তাঁর সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদেরকে কটূক্তি করেছেন, যেটা আমরা নিন্দা করছি। পাশাপাশি তিনি এমন কতকগুলো কথা বলেছেন যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যেমন, আমি সেই প্রসঙ্গে আসবার আগে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই যে আমরা সংবিধান এবং সাংবিধানিক যাবতীয় প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের দল সম্পূর্ণ শ্রদ্ধাশীল, এবং সংবিধান আমাদের কাছে কোরআন, গীতা, বাইবেলের মতোই পবিত্র বা আর্টিকেল অফ ফেথ। আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আমাদের শ্রদ্ধা সংবিধানের প্রতিটি নির্দেশের প্রতি আগেও অটুট ছিল, এখনও অটুট আছে, ভবিষ্যতেও অটুট থাকবে। দুর্ভাগ্যের বিষয় যে মাননীয় রাজ্যপাল সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে যেভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করবার চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করা এবং বাংলার জনমানসে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, এটা শুধু নিন্দনীয় নয়, রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্বই হচ্ছে সংবিধান এবং তার ঐতিহ্যকে, পরম্পরাকে রক্ষা করার জন্য এই ধরনের অশুভ কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং জনমত তৈরি করা। তারই সূত্র ধরে গতকাল সাংবাদিক সম্মেলনে মাননীয় রাজ্যপাল যে কথাগুলি বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে তিনি বলেছেন যে জৈন হাওয়ালা কেসে তার নাম কোনো চার্জশিটে ছিল না। প্রথম কথা হচ্ছে যে কালকে এই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কথা বলেছেন, তারপর রাজ্যপাল কিছু প্রতিক্রিয়া জানিয়েছেন, তারপরে আমি পাল্টা কিছু প্রতিক্রিয়া জানিয়েছিলাম। আজকে বিশিষ্ট সাংবাদিক শ্রী বিনীত নারায়ণ, তিনি তার ফেসবুক পোস্টে একটা বিবৃতি দিয়েছেন এবং তাতে বলেছেন যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে এই জৈন হাওয়ালা বিষয়টিকে আবার নতুন করে তুলেছেন তার জন্য তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল এ বিষয়ে মুখ খোলেনি। সাংবাদিক বিনীত নারায়ণ কথাও বলেছেন যে জগদীপ ধনকর কালকে প্রেস কনফারেন্স করবার সময় বলেছিলেন যে চার্জশিটে তার নাম ছিল না, এবং সবাই নাকি এই হাওলা মামলা থেকে অব্যাহতি পেয়ে গেছে। বিনীত নারায়ণ দাবি করেছেন যে এই মামলার কোনো ট্রায়ালই হয়নি, অর্থাৎ ক্রিমিনাল কেস ফাইল করেছিল সিবিআই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তখনকার আইন, ফেরা আইনে, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অপরাধে এই মামলা রুজু করেছিল। সেটা ট্রায়ালই হয়নি, কারণ সুপ্রিম কোর্ট মনিটর করতে গিয়ে আইন এবং বিচার ব্যবস্থার নানা রকম গোলক ধাঁধার মধ্যে বিষয়টি প্রায় হারিয়ে যায়, এবং 30 বছর হয়ে গেল মামলার কোনো নিষ্পত্তি হয়েছে বলে জানা যায়নি এখনও পর্যন্ত, কোনো ট্রায়াল হয়েছে বলেও জানা যায়নি। তারই সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক বিনীত নারায়ণ। এবং সুতরাং অব্যাহতি পাওয়ার কোনো প্রশ্নই নেই। আপনাদের কাছে আমরা কিছু কাগজ দিয়েছি।
এই কাগজ যদি দেখেন আপনারা প্রথম পাতাটা, তা এটা হচ্ছে যখন কংগ্রেস বিরোধী জোট সরকার, জনতা পার্টির সরকার, বিশ্বনাথ প্রতাপ সিং উনি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় 23শে এপ্রিল 1990 সাল থেকে 10ই নভেম্বর 1990 সাল পর্যন্ত জনৈক জগদীপ ধনকর তিনি ডেপুটি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন। এই জগদীপ ধনকর পরের সরকার অর্থাৎ ভিপি সিংয়ের পদত্যাগের অব্যবহিত পরে চন্দ্রশেখরের নেতৃত্বে যে জোট সরকার তৈরি হয় কংগ্রেসের সমর্থনে, সেই সরকারেও তিনি 1990 সালের নভেম্বর থেকে 1991 সালের মে মাস পর্যন্ত ডেপুটি মিনিস্টার অফ ফাইন্যান্স রেভিনিউয়ের দায়িত্বে অর্থাৎ রাজস্ব দপ্তরের তিনি ডেপুটি মিনিস্টার ছিলেন। এই একই ব্যক্তি জগদীপ ধনকর। বর্তমান পশ্চিমবাংলার মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর আর এই যাদের নাম আমি বললাম মন্ত্রী ছিলেন, তিনি একই ব্যক্তি কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই প্রশ্নটার উত্তর যদি আপনারা মাননীয় রাজ্যপালের কাছে জিজ্ঞেস করেন এবং তার সদুত্তর পাওয়া যায় তাহলে ভালো হয়। এই কারণে যে আরেকজন ধনকরের নাম এই জৈন হাওয়ালা কাণ্ডে কিন্তু জড়িয়ে গেছে, তারও ডকুমেন্ট আমি আপনাদের দিয়েছি। আপনারা যে হাতে যে কাগজগুলো পেয়েছেন তার 3 নম্বর পাতায় চলে যান, শেষ পাতায়, সেখানে এই জয়েন্ট ডায়েরির একটা পাতা, হাওয়ালা কাণ্ডের যে জয়েন্ট ডায়েরি, সেই জয়েন্ট ডায়েরির একটি পাতা, তাতে সর্বশেষ নামটিতে রয়েছে ধনকর এবং তার নামের পাশে 5 বলে একটা অঙ্ক লেখা আছে। যখন মামলা চলছিল সেই সময় অনেক রাজনৈতিক নেতা, বিভিন্ন দলের তাদের নাম ওঠে এবং তারা লক্ষ লক্ষ টাকা উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। তার মধ্যেই এই ধনকরের নামও পাওয়া যায়। তো সেই ধনকর এবং আমাদের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর একই ব্যক্তি কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু ধনকররাই বলতে পারেন যে এটা কোন ধনকর। আপনারা যদি মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করেন যে আপনি কি সেই ধনকর যার নামের পাশে এই 5 লেখা রয়েছে, টাকা নেওয়ার অভিযোগ আছে, কারণ বিনীত নারায়ণ সাংবাদিক বলছেন যে অবশ্যই জগদীপ ধনকর টাকা নিয়েছিলেন এবং এই ক্ল্যান্ডেস্টাইন হাওয়ালা ফান্ডিংটা হয়েছিল দুবাই থেকে এবং লন্ডন থেকে। হিজবুল মুজাহিদিন নামে যে সন্ত্রাসবাদী গোষ্ঠী, তারা ভারতবর্ষে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাবার জন্য হাওয়ালার মাধ্যমে এই টাকাটা ভারতবর্ষে পাঠিয়েছিল বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদেরকে উৎকোচে দেওয়ার জন্য, পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থার একাধিক কাজের বরাত পাওয়ার জন্য, যার মধ্যে পশ্চিমবাংলার দুর্গাপুর স্টিল প্ল্যান্টও ছিল। তো এই ধরনের একটা ভয়ঙ্কর অভিযোগ, যেখানে দেশের নিরাপত্তা এবং সুরক্ষা, জনগণের সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটিও জড়িত ছিল। এবং সেই জন্য আজ পর্যন্ত অদ্ভুতভাবে, আশ্চর্যভাবে এই মামলার আর কোনো অগ্রগতি ঘটল না। আর কালকে সাংবাদিক সম্মেলন করে দিয়ে জগদীপ ধনকর বললেন আমার নাম চার্জশিটে ছিল না। আমি বলেছিলাম এটা অর্ধসত্য, অশ্বত্থামা হত ইতি গজ, নরটা বলেননি। এখন বনিত নারায়ণের কথা অনুযায়ী এই গজের পেছনে যে নরটা রয়েছেন সেই নরনারায়ণের নাম হচ্ছে জগদীপ ধনকর এবং কেরালার বর্তমান রাজ্যপাল এবং আরও অনেকে এবং সুতরাং আর এই মামলা নিষ্পত্তি ঘটেনি যখন, তখন কারোরই কোনো অব্যাহতি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিনীত নারায়ণ একথাও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোধহয় সব তথ্য দেওয়া হয়নি এই ভদ্রলোককে রাজ্যপাল নিয়োগ করার আগে, কারণ এই ধরনের টেন্টেড লোক যারা কালিমালিপ্ত রয়েছেন, এই ধরনের কালিমালিপ্ত দুর্নীতির অভিযোগে যারা অভিযুক্ত, এই ধরনের মানুষকে সাংবিধানিক পদে বসানোটাই উচিত হয়নি বলে সাংবাদিক বিনীত নারায়ণ বলেছেন এবং আমরাও তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করি। এছাড়া আপনারা জানেন যে আরও 119 জনকে পেমেন্ট করা হয়েছিল। তো আমাদের বক্তব্য সেটা না, উনি কালকে এমনভাবে ড্রামা করলেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্যকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন যেন এটা কোনো ঘটনাই নয় এবং তিনি একেবারে নিষ্পাপ শিশুর মতো পবিত্র, এটাই বলবার চেষ্টা করলেন।
কিন্তু ঘটনাটা তা নয়। আর একটা কথা আপনাদের এই প্রসঙ্গে বলি যে উনি প্রতিনিয়ত যে সংবিধানকে কিভাবে অগ্রাহ্য করে তার কর্তৃত্ব ফলাবার চেষ্টা করছেন সে সম্পর্কে আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, যে সম্পর্কে আমাদের নেতা এবং মন্ত্রী শ্রী ব্রাত্য বসু আপনাদের সামনে এখন বলবেন। না, মাননীয় সুগন্ধি শেখর রায়কে আমি ধন্যবাদ জানাবো, আমার নেতাকে, রাজ্যসভার বিরোধী চিফ হুইপ এবং আমার দলনেতাও বটে। তিনি গতকাল একটা প্রসঙ্গের তিনি অবতারণা করেছে। গতকালও তিনি বলেছিলেন, আজকে তিনি তার উত্তর দিয়েছেন। গতকাল মাননীয় রাজ্যপালের সাংবাদিক বৈঠকের পরিপ্রেক্ষিতে আমার ধারণা জৈন হাওয়ালা মামলা কেলেঙ্কারি নিয়ে তার বক্তব্য, তার বলা অর্ধসত্য, সেটা নিয়ে সুগন্ধি শেখর রায় সবিস্তারে বলেছেন আপনাদের। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা মাঝে মাঝে উনি বিভিন্ন উত্তরবঙ্গ সফরে চলে যাচ্ছেন এবং সফরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মূলত সেপারেটিস্ট, বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতা যারা এই বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন, বাংলাকে ভাগের দাবি তুলছেন, তাদের সঙ্গে বৈঠকে বসছেন। শাসক দলের বা রাজ্যপালের যেটা হওয়া উচিত, মাননীয় রাজ্যপালের যে এক ধরনের সমদৃষ্টি বা সমদূরত্ব, হয় সমদৃষ্টি থাকবে বা সমদূরত্ব থাকবে, তার কোনোটাই তিনি মেনটেন করছেন না। মেনটেন না করে তিনি বিভিন্ন এইরকম বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছেন। একই সঙ্গে তিনি দেখবেন আমাদের রাজ্য সরকার প্রসঙ্গে তিনি বলছেন যে জিটিএ আইনের হিসেব তাকে দেয়া হয়নি। জিটিএর যে হিসেব নিকেশ সেটা হয়নি এবং তিনি সিএজি বা ক্যাগকে দিয়ে অডিট করাবেন। ঘটনা হচ্ছে এই যে জিটিএ আইনে পরিষ্কার 55 ধারায় সেকশন 55 এবং সাবসেকশন 10 উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে এইটা পার্বত্য দপ্তরের মন্ত্রী, তার অধীন এই হিসেব থাকবে। অর্থাৎ পার্বত্য দপ্তরের মন্ত্রী মানে, হিল অ্যাফেয়ার্সের মন্ত্রী মানে আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি চাইলেই, তিনি সংবাদ মাধ্যমে বলার আগে তিনি চাইলেই দপ্তরের কাছে এই হিসেব পৌঁছে যেত। সেখানে তিনি অকারণে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্যে, সরকারকে নানাভাবে ফলসিফিকেশন করার জন্যে এবং বদনাম করার জন্যে তিনি এই ধরনের কাজকর্ম করছেন। তিনি নিজেকে বলছেন বাংলার অভিভাবক, অথচ আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে কেন্দ্রীয় সরকার যখন বারবার অকারণে বিনা দোষে হেকেল করতে চাইছেন, তখন তিনি মুখ ফুটে একটি কথাও বললেন না। অথচ হিল অ্যাফেয়ার্স দপ্তরে জিটিএ আইনে পরিষ্কার উল্লেখ থাকা সত্ত্বেও হিসেব তিনি চাইলেন না। কিন্তু সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে এই অডিট হিসেব অনেক তছরূপ আছেন এবং তিনি সেটা পাননি। এই হিসেব তিনি চাইলেই পেতে পারেন এবং তিনি যাকে খুশি দিয়ে তার ব্যাপার। যদিও আমি মনে করি না যে সংবিধান অনুযায়ী তিনি এই হিসেব করতে বলার অধিকারী কিনা, সেটা সংবিধান বলবে। কেননা ভার্চুয়াল স্পেস আপনারা জানেন, এই একমাত্র বোধহয় ভারতবর্ষের পর এই পোস্ট ভার্চুয়াল যুগে এরায় যেখানে একমাত্র রাজ্যপাল, যেখানে তিনি ব্যক্তিগত বেসরকারি সংবাদ মাধ্যমকে রাজভবনে নিয়ে গিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং ইন্টারভিউ দেন। তিনি ন্যাচারালি সংবিধানে টুইটার বা ফেসবুকের কোনো উল্লেখ নেই। অর্থাৎ এই গ্যাজেটগুলো কি হবে, এই গ্যাজেটগুলো একজন রাজ্যপাল আদৌ ব্যবহার করতে পারেন কিনা এবং ব্যবহার করলে কিভাবে ব্যবহার করছেন তার সংবিধানে কোনো সুস্পষ্ট কোনো রূপরেখা নেই। আমি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করব যে সংবিধানের ক্ষেত্রে এই যখন রাজ্যপালরা এখানে এইভাবে বিভিন্ন মাননীয় রাজ্যপালরা এইভাবে ফেসবুক হোক টুইটার হোক, যা স্বভাবতই 50 সালে সংবিধানে থাকার কথা ছিল না, সেগুলোকে তারা এইভাবে অপব্যবহার করছে। এগুলোর ক্ষেত্রে আমাদের একটা পরিষ্কার গাইডলাইন দেওয়া হোক এবং এটা নির্দিষ্ট করা হোক। কারণ একই সঙ্গে আমরা দেখতে পাই তিনি যখন দিল্লি যান, তিনি সাধারণত তিনি হয় মাননীয় প্রধানমন্ত্রী নয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে তিনি ব্যস্ত থাকেন। অথচ যিনি ওনার আসল বস রাষ্ট্রপতি, তার সঙ্গে দেখা করার ক্ষেত্রে তত উৎসাহ তার দেখা যায় না। এই যে একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এবং প্ররোচনামূলক রাজনৈতিক কর্মকাণ্ড ঘটানো, প্রায় রাজ্য সভাপতির প্রতি অনাস্থা জ্ঞাপন, বিজেপির রাজ্য সভাপতির প্রতি অনাস্থা জ্ঞাপন। অর্থাৎ আপনি রাজ্য সভাপতি, আপনি ভালো বিরোধী নেতা হতে পারছেন না, আপনার জায়গাটা আমি ফুলফিল করে দিচ্ছি। রাজ্যপালের এই ধরনের যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা, এই ধরনের রাজনৈতিক ব্যাখ্যাদান,
এই ধরনের এবং রাজনৈতিক অবস্থান গ্রহণ, এটা কতটা সমীচীন এবং এটা আদৌ সংবিধান সম্মত কিনা সেটাও আপনারা বিচার করে দেখবেন। উনি থেকে থেকে আইন এবং সংবিধানের কথা বলেন, কিন্তু আমাদের নিজেদের ধারণায় সংবিধান এবং আইন সবথেকে বড় লঙ্ঘনকারীর নাম, যার কথা এক্ষুনি আমাদের মাননীয় নেতা শোকেন্দু শেখর রায় বললেন, অর্থাৎ সেই ওই মামলায় জড়িয়ে থাকা শ্রীযুক্ত মাননীয় শ্রী জগদীপ ধনখড়। আপাতত এইটুকু আমি বললাম। এবার আমাদের দুজনের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনারা সারদা দিয়ে যেদিন আলোচনা হবে সেদিন বলবেন। আপনি এটার উপর বলুন। ভ্যাকসিনও বড় হচ্ছে, আগে এটা নিয়ে, যেটা নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করলাম, আমরা যে বিষয়ে সাংবাদিক সম্মেলন করলাম সে বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অনুগ্রহ করে বলুন, এক এক করে, একসঙ্গে নয়। कल जो पत्रकार सम्मेलन बोले दी कल जो पत्रकार सम्मेलन में आदरणीय राज्यपाल जगदीप धनखड़ ने बताए थे कि जैन हवाला कांड में उनका कोई इन्वॉल्वमेंट नहीं था, चार्जशीट में नाम था वगैरह वगैरह, ये झूठ साबित हो गया। क्योंकि आज विनीत नारायण पत्रकार जिन्होंने सुप्रीम कोर्ट में PIL दाखिल किया था इस बारे में कि सुप्रीम कोर्ट की निगरानी में इसका कार्रवाइयाँ होना चाहिए, ये जो हवाला कांड हुआ था इसको सामने खुलासा करने के लिए, तो विनीत नारायण जी ने आज फेसबुक में उन्होंने पोस्ट करके हमारे आदरणीय मुख्यमंत्री ममता बनर्जी को उन्होंने धन्यवाद ज्ञापन किया कि आप ही हिंदुस्तान में एकमात्र पॉलिटिशियन है जिन्होंने चंद सालों की बाद आपने ये हवाला मुद्दा उठाया। और हमारा जितना जानकारी आई, हमारा का मतलब विनीत नारायण जी का, उसके मुताबिक ये मामला कभी ट्रायल हुआ नहीं। इससे पता चलता है कि किसी को छुटकारा मिलने का कोई सवाल ही पैदा नहीं होता है, जो कि मांग किया था राज्यपाल जी ने कल कि सबको रिहा मिल गया था। ऐसा बात नहीं है, इसका ट्रायल ही हुआ नहीं था। अभी भी हमारी जो इन्फॉर्मेशन है उस इन्फॉर्मेशन के मुताबिक फेरा केस अभी भी ये पेंडिंग है। और हमने आज आप लोगों को जो कागजात दिया है उसमें आप देखिएगा जैन डैडी का एक पन्ना भी है जिसमें धनखड़ बोल के किसी का नाम लिखा हुआ है, कुछ आंकड़े भी है उनके नाम के साथ। ये धनखड़ कौन धनखड़ है? और धन तो बहुत सारे उपाय से कमाया जाता है, कर से भी धन कमाया जाता है, जैसे जिजिया कर या दूसरा कोई टैक्स से भी धन कमाया जाता है, दूसरी दरवाजे से भी धन कमाया जाता है। इसका जवाब तो धनखड़ ही दे सकते हैं कि धनखड़ कौन है। ये धनखड़ से पूछिए कि ये धनखड़ और हमारे राज्यपाल जो धनखड़ है, कहीं ये दोनों एक ही आदमी तो नहीं है। ये हम नहीं कह सकते, वो ज़्यादा कह सकते हैं। तो इस बारे में हमने बताया। और हमारे नेता श्री बात्रो बसु जी ने भी एक सवाल उठाया कि गोरखा टेरिटोरियल एडमिनिस्ट्रेशन के बारे में उन्होंने बोला यहाँ बहुत भ्रष्टाचार हो रहा है और इसलिए हम कैग से स्पेशल ऑडिट करवाएंगे। ये बात कल राज्यपाल जी ने कहा था। और उन्होंने एक कानूनी धारा भी उल्लेख किया था, GTA एक्ट का सेक्शन 55 सबसेक्शन 10, उसमें बताया गया है that governor shall obtain a report about the GTA and shall place that report before the West Bengal Legislative Assembly। तो उनको रिपोर्ट मिलना है, कोई हिसाब के लिए ऐसा कुछ नहीं बताया गया। GTA की कामकाज के बारे में एक रिपोर्ट उनको चाहिए जो कि उनको असेंबली में पेश करना है। तो वो तो खुद मुख्यमंत्री जी के हाथ में हमारा हिल अफेयर्स मिनिस्ट्री है, वहाँ से ही वो रिपोर्ट वो मांग सकते थे विधानसभा में पेश करने के लिए। इसलिए हमारे ब्रात्य बसु जी ने बताया कि जानबूझकर हमारे राज्यपाल जी बातों बातों पर कानून दिखाते हैं और कानून का जो व्याख्या वो एक्सप्लेनेशन देता है वो असली कानून में जो प्रोविज़न है उसके साथ इसका कोई तालमेल नहीं है। तो इसलिए उनको कहना है कि ऐसा यहाँ राज्यपाल होना चाहिए। हमारा भी कहना है, हमारा पार्टी का कहना है कि यहाँ देखिए राज्यपाल एक संवैधानिक पद है, सबको ये श्रद्धा करना चाहिए क्योंकि ये कॉन्स्टिट्यूशनल अथॉरिटी को सबको मानना चाहिए, मान्यता देना चाहिए। लेकिन अगर कोई इंसान संवैधानिक पद में बैठ के हर रोज़
राज के खिलाफ झूठे इल्ज़ाम लगाते हैं और हर बातों पर संविधान को उल्लंघन करते हैं, तो इस तरह इस आदमी को राज्यपाल पद के लिए नियोग नहीं होना चाहिए। और सबसे बड़ी बात यह है कि जिनके नाम एक जो भ्रष्टाचार हमारा देश में वो टेररिस्ट एक्टिविटीज़ चलाने के लिए हुआ था, ऐसा भयानक एक जो एलिगेशन आया था, एक केस दर्ज हुआ था, सीबीआई जांच कर रहे थे, सुप्रीम कोर्ट जिसको चला रहे थे, ऐसा भयानक अभियोग जिनके खिलाफ है, रिश्वत लिया है, ऐसा आदमी को कभी भी कहीं भी कोई कॉन्स्टिट्यूशनल अथॉरिटी बनाना नहीं चाहिए। यही हमारा पार्टी की तरफ से बताया गया। क्वेश्चंस? না, আমরা কোনো ব্যক্তির বিরোধিতাকে কোনোদিনই করিনি, করবও না। আমরা সংবিধান মেনে চলা পার্টি। যারা সংবিধান মানে না, সংবিধানকে গ্রাহ্য করে না, দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকতে পারে এরকম অভিযুক্ত লোকেরাও যদি রাজ্যপালের পদে চলে আসে, সেটা দেশের নিরাপত্তার পক্ষে খুব বিপজ্জনক। তাই আমরা এই প্রসঙ্গটা তুলছি। সেটা দলের মধ্যে আমরা আলোচনা করব যে এই বিষয়ে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কি না, সেটা দল ঠিক করবে। যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় আপনারা জানতে পারবেন। না না, গতকালকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি 3টে চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন রাজ্যপালকে অপসারণ করার জন্য, এবং তিনি আবারও চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। এবং আমরা সংসদীয় দলের পক্ষ থেকেও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠিয়েছি। 19শে জুলাই থেকে সংসদের অধিবেশন শুরু হবে, তখন আমরা লোকসভা এবং রাজ্যসভাতে যা নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর মধ্যে যদি কোনো স্কোপ থাকে সেই স্কোপে ব্যবহার করে তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা যায় কিনা সেটা আমাদের সংসদীয় দল ঠিক করবে। Who is he? Who is he? BJP leader. He is from Bengal or outside? Huh? What? I could not follow. He's an observer for BJP. Still observing. Still observing. Okay. I have attached one page of the diary. There I have not found these two names, Jasbant Sinha and Ajit Waja, but the name of L.K. Advani and Pramod Mahajan is there. না না, আমি অনেকবার বলেছি এই কথাটা যে কলকাতার দেওয়ালে যখন চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বন্দুকের নলি ক্ষমতার উৎস লেখা হতো, তখন আরেকটি স্লোগান লেখা হতো, জনগণ যখনই চাই বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধেরও বাদ্য। যারা লিখতেন তাদের মতাদর্শের সঙ্গে আমার মিল কোনো কালেই ছিল না, আজও নেই, কিন্তু এই স্লোগানটা আমার খুব পছন্দের স্লোগান, কারণ দেখেছি এটা বারবার ঘটেছে। যখনই দেশের সামনে কোনো বড় বিপদ আসে বা নির্বাচন আসে বা একটা মহামারী বা অতিমারিতে সামাল দিতে পারছে না, সরকার এলোমেলো অবস্থায় পড়ে গেছে, তখন পাবলিক পারসেপশনটাকে মাইন্ডটাকে ঘোরাবার জন্য ওরা একটা কার্গিল যুদ্ধ করে দেয়, একটা ওই যে পুলওয়ামা করে দেয়, কোথায় কার্পেট বম্বিং হয়, কোথায় কি হয়, ফলে একটা যুদ্ধ রব। এই হাল্লার রাজাদের তো এই সমস্ত জিনিস বা একটা পরিকল্পনা থাকেই, সেরকম কিছু পরিকল্পনা আবারও হচ্ছে কিনা বলতে পারবো না। এই সংক্রান্ত মনে একটু পরে এটা দেখে নিই আর কেউ আছে কিনা এই সংক্রান্ত। প্লিজ রিপিট authenticity of this document. If it is challenged by anybody, we shall give the proof.
because it's a part of the records before the Supreme Court and the High Court of Delhi. That is why I have raised the question whether this Dhankar is Jagdeep Dhankar, who is the governor of West Bengal or not. We do not know. I would request the journalist to please ask the governor of West Bengal whether this Dhankar is Jagdeep Dhankar and he himself his name has been mentioned in this piece of paper or not. That is yet to be decided. Next. সরকারিয়া কমিশনের সুপারিশ ছিল যে যখনই কোনো রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হবে তখন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যেন কেন্দ্রীয় সরকার আলাপ আলোচনা করেন। জগদীপ ধনকরের নিয়োগের সময় রাজ্যপাল হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এটা মাননীয় মুখ্যমন্ত্রীও সাংবাদিক সম্মেলনে ইতিপূর্বে জানিয়েছেন। দেখুন, বিধানসভার বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি বিধানসভার সদস্য নই। কিন্তু সংবিধান স্বীকৃত পথ হচ্ছে যে রাজ্যপালকে এড অ্যান্ড অ্যাডভাইস করার জন্য একটি মন্ত্রিসভা থাকবে এবং মন্ত্রিসভার নেতৃত্বে একজন মুখ্যমন্ত্রী থাকবেন। রাজ্যপালের পজিশনটা, তিনি স্বয়ম্ভূ নন। রাজ্যপাল কোনো রাজ্যপালই স্বয়ম্ভূ নন যে তিনি নিজে যা ইচ্ছা মনে করবেন এরকম কোনো প্রভিশন কনস্টিটিউশনে নেই। এখন যে নির্দিষ্ট বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের বিষয়। কিন্তু এইটুকু আমার মনে হয়েছে যে বিষয়গুলো এই দুইটি সাংবিধানিক প্রথম ব্যক্তিত্ব বা সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, সেটাকে জনসমক্ষে নিয়ে এসে রাজ্যপাল তার মন্ত্রগুপ্তির শপথ ভঙ্গ করেছেন। আর এ প্রসঙ্গে বলা যায় যে আজ অবধি কোনো মন্ত্রিসভার বাজেট অধিবেশন হোক বিধানসভায় তার যে তৈরি করা ভাষণ, এতগুলো সরকার স্বাধীনতার পর গঠন হয়েছে, কেন্দ্রীয় সরকার হোক অঙ্গরাজ্য হোক, অঙ্গরাজ্যের ক্ষেত্রে আজ অবধি যে বাজেট ভাষণ করা হয় সেখানে কোনো রাজ্যপাল আজ অবধি সেই ভাষণ পরিবর্তনের কথা বা সংযোজনের কথা বা বিয়োজনের কথা আজ অবধি কেউ বলেননি। এটাও একটা আনপ্রেসিডেন্টেড, এটা স্বাধীনতার পর এইভাবে সংবিধানকে লঙ্ঘন করা, নিয়মকে লঙ্ঘন করা এবং সর্বোপরি বিধানসভা এবং একটি নির্বাচিত সরকারকে অপমান করা, এই রকম কোনো নজির আগে কখনো দেখা যায়নি। না না না, আমরা তো পরিষ্কার করে বলছি যে উনি যেটা বলেছিলেন যে এই হিসেব তো আছে, উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে বা আমাদের সরকারের থেকে চাইতে পারতেন। তা উনি কাকে দিয়ে হিসেব করাবেন না করাবেন এটা নিয়ে যে হম্বিতম্বি করছেন, এটাই যেমন আমার নেতা সুকান্ত শেখর রায় দুরকম জগদীপের কথা বলেছেন, এটা তো আমার ওনার এই হাবভাব দেখে আমার আরেক জগদীপের কথা মনে হচ্ছে। সে জগদীপ হচ্ছে ওই শোলে সিনেমায় সুরমা ভূপালীর পাঠ করা জগদীপ, হ্যাঁ, যিনি হম্বিতম্বি করেন এবং শেষ অবধি যে দেখা যায় যে তিনি ওখানে আসলে জড়িত। এই যে সুরমা ভূপালীর মতো আচরণ করা, জগদীপের মতো আচরণ করা, কমেডিয়ানের মতো, এইটা ওনার থেকে আমরা প্রত্যাশা করি না, এটা আমরা চাই না। সরকারকে উনি একই সঙ্গে বলছেন যে এটা, আমি আবার বলছি, আমি রিপিট করছি যে কথা আমাদের নেতা সুকেন্দ্র শেখর রায় বলেছেন, বারবার এইভাবে সংবিধানকে লঙ্ঘন করা। মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত 3 বার চিঠি দিয়ে তার থেকে আমাদের মুক্তি চেয়েছেন, তাকে অপসারণের কথা বলেছেন। আমরা এইভাবে যদি তিনি নাগাড়ে আমাদের বিধানসভাকে, আমাদের মাননীয় স্পিকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান করতে থাকেন, তাহলে এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা এইভাবে সংবিধানই লঙ্ঘিত হচ্ছেন, এটা নিশ্চয়ই সংবিধান বিশেষজ্ঞরা আমাদের থেকে আরও অনেক ভালো বুঝতে পারবেন। That we have said already, that it will be decided in our the interior of the party. We'll discuss and let you know. But Honorable Chief Minister mentioned the case, and when Honorable Governor has defended that his name was not there, Mr. Sukhendu Shekhar Rai categorically said that
there was no trial. So there is no exit point from the trial. What he has mentioned, it's wrong. It's a wrong notion. কি বলছে বলটা আপনি সারদান আপনি আমাদের পাল্টা প্রশ্ন যারা এই প্রশ্ন তুলছেন তাদের কাছে, যে আশারাম বাপু ধর্ষক, যিনি নিয়মিত ধর্ষণ করতেন বাচ্চা মেয়েদের, সেই লোকটির সাথে বিজেপির প্রথম সারির নেতাদের ছবি দেখা গেছে। রাম রহিম বলে একটা লোক, সে সিনেমাও করে, সে একটা আলাদা সাম্রাজ্য চালায়, একটা বিশাল এলাকা ধরে তার তথাকথিত আশ্রম, সেখানে বালিকাদের যৌন নিগ্রহ করে চলেছিলেন মাসের পর মাস, বছরের পর বছর, এবং ইন্টারভেনিং পিরিয়ডে মাঝে মধ্যেই সেখানে দেখা যেত বিজেপির প্রথম সারির নেতারা তার সঙ্গে ছবি তুলে নিজেদের জীবন ধন্য হয়ে গেছে বলে মন্তব্য করতে। তার মধ্যে হেমন্ত বিশ্ব শর্মাকেও দেখা গেছে, এরকম ছবি দেখা গেছে। আবার মেহুল ভাইয়ের সঙ্গে ছবি দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী। মেহুল ভাই, নীরব মোদিরা 15,000 কোটি টাকা জনগণের টাকা ব্যাংক থেকে লুট করে নিয়ে পালিয়ে গেলেন, এবং এটা এই যে প্রতারকটা যেমন এখানে ভ্যাকসিন নিয়ে প্রতারণা করলো দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু বছরের পর বছর হয়নি, কারণ ভ্যাকসিনের ব্যাপারটা এটা রিসেন্ট ফেনোমেনা। কিন্তু ব্যাংকের টাকার লুটটা কিন্তু যুগ যুগ ধরে চলছে ভারতবর্ষে, এবং এই নীরব মোদিরা, মেহুল চোকসিরা, তারা ব্যাংকের টাকা একদিনে নিয়ে পালায়নি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে 2, 3, 4 ব্যাংকে চুরি করে বিদেশে টাকাগুলো হাওয়ালা করে পাঠিয়ে সেখানে আলাদা সাম্রাজ্য করে ওরা লাইফ এনজয় করছিলেন। এবং তাদেরকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর এন্টুরেজে নয়, কিন্তু প্রধানমন্ত্রী এন্টুরেজে না থাকা সত্ত্বেও তার সঙ্গে গ্রুপ ফটো তারা তুলছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেহুল চোকসির মতো প্রতারককে মেহুল ভাই বলে সম্বোধন করছেন। এখন জানি না তাদের মধ্যে কী কারণে নৈকট্য ছিল বা আছে বা ভবিষ্যতেও থাকবে, বলতে পারছি না। না, আমরা তো তদন্তকারী সংস্থা নই, এটা সিবিআই আছে ভারতবর্ষে, ইডি আছে, এনআইএ আছে, এবং আরও অনেক আছে। হ্যাঁ, সিরিয়াস না, ছবি এসছে মানে কিছু, কোনো একটা সোশ্যাল অনুষ্ঠানে কেউ একটা পাশে দাঁড়িয়ে আছে, সেটা কি ওই কোনো রাজনৈতিক নেতার পক্ষে বোঝা সম্ভব যে একই মঞ্চের মধ্যে একসঙ্গে 1000 বা 2000 লোক দাঁড়িয়ে আছে, বা 100 কি 200 লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে কে প্রতারক ভবিষ্যতে হতে পারেন বা ভবিষ্যতে বেরোতে পারেন প্রতারক হিসেবে, তা আগে থেকে আঁচ করা, এটা তো কেউ মানে জ্যোতিষী নন। আর নোটিশ দিয়েও কেউ আগে থেকে করে না যে আমি অমুক তারিখে অমুক দিনে আমি একটা ভুয়ো ভ্যাকসিন শিবির খুলতে যাচ্ছি। ভাই, কথোপকথন করো না, প্রশ্ন থাকলে প্রশ্ন করো, কথোপকথন প্রশ্ন করো, বলো বলো। হ্যাঁ, তোমার প্রশ্নটা ঠিকই, কিন্তু যাদের নাম ওই ফলক আছে তারা কেউ জাননি, সেটাও ঘটনা। আমার নাম কোথাও ফলকে দিয়ে দিল, ব্রাত্য বসু মন্ত্রী, তার বিধানসভা কেন্দ্র বিশাল বিধানসভা কেন্দ্র, রোজই কোনো না কোনো ফাংশন হচ্ছে, কোথাও কেউ ফলক দিয়ে দিল, এটা তার পক্ষেও জানা সম্ভব না। আর তিনি জানি যেখানে কেউ যখন যায়নি তখন সেটা নিয়ে টানা হেঁচা করার কারণটা কি একটা দাগ দিতেই হবে? এটাকে বলে ছিদ্রান্বেষী। যারা এটা করছে তারা ছিদ্রান্বেষী। আপনি অনেকগুলো করেছেন ভাই, আর কারো প্রশ্ন তাহলে করুন। না না, অন্যদের একটু সুযোগ দিন প্লিজ, অন্যদের একটু সুযোগ দিন। না, কে কোথায় কি করবে তদন্ত আমি এই বিষয়ে জানি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পরিষ্কার ভাষায়, দর্থহীন ভাষায়, যে এই প্রতারণা কাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত, যেই জড়িত থাকুক না কেন, কাউকে রেয়াত করা হবে না। এবং তারপর আপনারা দেখেছেন তিনি বলে দিয়ে চুপ করে বসে থাকেননি, ঘটনার অব্যবহিত পরে প্রথম কথা হচ্ছে এটা ধরাই পড়তো না যদি না আমাদের দলের সাংসদ মিমি চক্রবর্তী এটা পুলিশের নজরে নিয়ে আসতেন, এটা চলতেই থাকতো হয়তো। সুতরাং ক্রেডিট মাস্ট গো টু মিমি চক্রবর্তী, হু ইজ এ মেম্বার অফ আওয়ার পার্লামেন্ট ফ্রম আওয়ার পার্টি, ফ্রম তৃণমূল কংগ্রেস।
সেকেন্ডলি, এই ঘটনা সরকারের গোচরে আসা মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে ডিসিডিডিকে দিয়ে তদন্তের ভার দিয়েছিলেন, তারপর যাতে আরও তদন্তের জাল কোথায় কোথায় ছড়াতে হবে বা তদন্তটা কোন কোন জায়গায় করতে হবে তার ব্যাপ্তিটা কী আছে সেটা জানার জন্য তিনি একটা স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম করেছেন। সুতরাং একটু অপেক্ষা করুন, সব ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। We have no idea. After collecting all information in relation to the fact that you have mentioned, thereafter we'll come back. Any more question? ওরা তো লকডাউন কোনোদিনই মানেনি। আগেরবার যখন লকডাউন হয়েছিল প্রথমবার, তখন ওরা থালা বাজাতে বলেছিল, দিয়া জ্বালাতে বলেছিল এবং রাজ্যপাল থেকে শুরু করে অনেকে করেছিলেন। তখন ওরা বলছে এসব ফালতু, এগুলো কোনো করোনা ফরোনা নিয়ে ভাববার কোনো কারণই নেই। গোমূত্র পান করলেই করোনা সেরে যাবে, ভাবিজি কা পাঁপড় খেলেই করোনা সেরে যাবে। এবং ওদের রাজ্য সভাপতি বলেছিলেন, ওই তো রাজ্য সভাপতি বলেছিলেন যে আমি গোমূত্র পান করি, আমার কোনোদিন করোনা হবে না। দেখা গেল তার 3 দিনের মাথায় তার করোনা হয়ে গেল। আর যেখানে সেখানে মিছিল করে, মিটিং করে, ব্রিগেডের সমাবেশ ডেকে ওরা করোনার সমস্ত বিধিনিষেধকে ভেঙেছে। যে বিধিনিষেধ আরোপ করেছে সারা দেশে হোম মিনিস্ট্রি, সেন্ট্রাল হোম মিনিস্ট্রি আন্ডার দ্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, তারা সারা দেশে সেই সময় লকডাউন ঘোষণা করার জন্য রাজ্য সরকারগুলোকে বলেছিল। অ্যাকর্ডিংলি প্রত্যেকটা রাজ্য সরকার সারা দেশে লকডাউন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী রাত্রি 8টায় ভাষণে বলেছিলেন, চন্দ দিনও কে লিয়ে। মহাভারতের যুদ্ধ 18 দিনে শেষ হয়ে গেছিল, আমরা করোনার যুদ্ধ 21 দিনের মধ্যে শেষ করে দেব। हमें 21 दिन समय चाहिए। उसका बाद क्या हुआ सबको मालूम है, ज़्यादा बोलना ठीक नहीं है। উনি শুনুন, উনি যত রাত্রি বাড়ে তত ওনার টুইট বাড়ে। এখন নতুন নতুন টুইটেতে কিছু উপাদান দিতে হবে। কারণ কোটি কোটির ছবি দেখছেন, কোটি কোটির গল্প দেখছেন, স্বপ্নেও দেখছেন, জাগরণেও দেখছেন, স্বপ্নেও দেখছেন, করতে থাকুন। এসব নিয়ে আমাদের কিছু বলার নেই। ছিলেন না, তা আমরা কি করবো? ওদের দলীয় ব্যাপার, কে কোথায় উপস্থিত থাকছেন না থাকছেন আমরা কি করে বলবো? আমরা তো আর কাউকে আহ্বান জানাচ্ছি না যে আমার দলে আসুন। ওরা সিদ্ধান্ত নেবেন, ওরা নিচ্ছেন, ওরা আমাদের দলে আসতে চাইছেন, যোগাযোগ করছেন এবং কেউ কেউ হয়তো আসছেন। কারুর ক্ষেত্রে পার্টি সিদ্ধান্ত নিচ্ছে যে নেওয়া হবে, কারুর কাছে সিদ্ধান্ত হচ্ছে নেওয়া হবে না। এটা তো আমাদের পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। এটা তো আমাদের পার্টি একটা নীতি, দলীয় এবং সর্বোপরি এটা মাননীয় মুখ্যমন্ত্রী স্থির করবেন। তো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী হিসেবে ঠিক করছেন, সেখানে ওদের দলে কারা মিটিং করছে, কে থাকছে না, কে কোথায় থাকছে, আমার মনে হয় না যে এগুলো খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। কারণ এদের যে তাৎপর্য নেই, এরা বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচনে পরাজিত হয়ে বুঝিয়ে দিয়েছে। এগুলো আমরা জানিই না, আমরা জানতে আগ্রহীও নই। আচ্ছা, আমি বলছি যে এই ধরনের যে অভিযোগ করা হচ্ছে, আমি যদি বলি আসামে আজকে আমার কর্মীরা ঘর ছাড়া, আমার তো একটা সাবস্টেন্সিয়াল প্রুফ দেখাতে হবে। আজকের দিনে যেখানে আপনি যদি কোনো একটা ছোটো কথা বলেন, কেউ কাউকে যদি কথা বলেন, সেইটা রেকর্ড হয়ে যায়। তা যদি ঘর ছাড়া হয়, তাহলে ঘর ছাড়া কেউ কাউকে ঘর ছাড়া করছে।
এবং সেটা একা ব্যক্তি ব্যক্তিকে এসে ঘর ছাড়া করে দেবে, এটা হবে না। একটা মব আসবে ঘর ছাড়া করার জন্যে, তার কোনো ভিডিও ফুটেজ থাকবে না, ফোনে ধরা পড়বে না। এই ধরনের অবিশ্বাস্য হাস্যকর অভিযোগ করে লাভ কি? আপনি যদি অভিযোগ করেন তার সঙ্গে তার প্রমাণ দিন, তাই না? সবাইকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের সাংবাদিক বৈঠক আজ আমরা এখানেই শেষ করছি। উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।